নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। যুব সাথীর ফর্ম অলরেডি বেরিয়ে চলে এসেছে, কীভাবে ফিল আপ করতে হবে সেটা আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদেরকে বলে দেবো। এর আগে যে ভিডিওটা করেছিলাম যুব সাথীর, আমাদের অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে, এন্ড স্ক্রিনে, আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ইন ডিটেল যুব সাথী প্রকল্পের টোটাল ডিটেলস আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন, ফর্ম কীভাবে ফিল আপ করবো সেইটা আমি আপনাদের দেখিয়ে দিই। যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। যুবসাথীর প্রকল্পের আবেদনের জন্য অনলাইনে আপাতত কোনো ব্যবস্থা নেই। ফর্ম হচ্ছে 2 পাতার ফর্মটা আমি আপনাদের সুবিধার জন্য বড় করে নিচ্ছি। তো প্রথমেই যেটা লেখা আছে, উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর্ম এটা আছে। তো পুরো ফর্মটাকে আপনাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, ইংলিশে, বাংলা চলবে না। ফর্মের ডান দিকেই আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ছবি এখানে বসিয়ে দিতে হবে, মানে যে অ্যাপ্লিকেন্ট। তারপরে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা ক্যাম্প থেকে আপনাকে তারা প্রোভাইড করবে, আপনাকে এখানে কিছু বসাতে হবে না। এরপরে হচ্ছে আধার নাম্বার, যে অ্যাপ্লিকেন্ট তার আধার নাম্বার এখানে দিতে হবে। এরপরে হচ্ছে বেনিফিশিয়ারি নেম, তো যে অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে দিতে হবে, আর সেটা মাধ্যমিক বা সমমানের কোনো পরীক্ষার সাথে যেন মিল থাকে। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে অ্যাক্টিভ, সেই মোবাইলটা যেন অবশ্যই ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। ইমেল আইডি চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এইখানে জেন্ডার সেটা মেনশন করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে আসে ডেট অফ বার্থ এখানে আপনি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কিন্তু আমাদের আগের ভিডিওতে বলা আছে বয়সের ক্রাইটেরিয়া, তো এইখানে কিন্তু লিখতে হবে 1/4 মানে 1 এপ্রিল 2026 হিসাবে তার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে লিখতে হবে। অনলাইনে আপনারা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। তারপরে আসছে হচ্ছে ফাদার্স নেম, যে অ্যাপ্লিকেন্ট মানে যে আবেদনকারী তার বাবার নাম, এখানে তার মায়ের নাম, যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে তাকে বসাতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে কাস্ট, আবেদনকারী কোন কাস্টের মধ্যে পড়ছে সেটা এখান থেকে আপনাকে টিক দিয়ে বুঝিয়ে দিতে হবে। SC ST OBC কোনটা, যদি কাস্টের মধ্যে পড়ে তাহলে কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে মেনশন করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, আবেদনকারী যদি বিবাহিত হয় তাহলে এখানে ম্যারিড দেবে, যদি অবিবাহিত হয় তাহলে আনম্যারিড দেবে। উইডো হলে এখানে টিক দেবে, আর সেপারেটেড হলে বা ডিভোর্সড হলে এখানে সে টিক দেবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আবেদনকারীর কন্ট্যাক্ট ডিটেলস, মানে ফুল অ্যাড্রেস, আবেদনকারীর পুরো অ্যাড্রেস এখানে আবেদনকারী পুরো নিজে ভরবে। বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বার দেবে, কোন শহরে থাকে বা গ্রামে থাকে সেটা, কোন পোস্ট অফিসের আন্ডারে, কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে সেটা দেবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা দেবে, থানা দেবে, ডিস্ট্রিক্ট, পিনকোড। এরপরে চলে আসছে সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজে এইখানে দিতে হবে কি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার যেটা অ্যাডমিটে ছিল সেই রোল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন, যেভাবে ঘর কাটা আছে। কোন সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সেই সালটা এখানে দিতে হবে, আর কোন বোর্ডের আন্ডার থেকে মাধ্যমিক দিচ্ছেন সেটা এখান থেকে আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে আসছে নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট, মানে সর্বোচ্চ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে। আমি এখানে হায়ার সেকেন্ডারি লিখেছি জাস্ট এক্সাম্পলের জন্যে। আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটা আপনি লিখতে পারেন। প্রেজেন্ট অকুপেশান, বর্তমান পেশা, যদি প্রেজেন্ট অকুপেশান আপনি এখানে সার্ভিস লেখেন তাহলে কিন্তু এই ফর্মের অ্যাপ্লাই বা এই প্রকল্পে অ্যাপ্লাই করার কোনো মানেই নেই, তার জন্য এখানে লেখা হয়েছে আনএমপ্লয়েড, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, খুব ইম্পর্টেন্ট। ব্যাঙ্ক ডিটেলস ভুল দিলে কিন্তু টাকা ঢুকবে না। ব্যাংকের নাম এখানে দিতে হবে, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সে কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে ব্যাংকের IFSC কোড। এরপরে হচ্ছে কি লেখা আছে, ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে বলতে চাইছে যে গভর্নমেন্টের কাছ থেকে আপনি অন্য কোনো সুবিধা পান কিনা বা কোনো স্কলারশিপ পান কিনা। যদি এখানে আপনি হ্যাঁ করেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করার কোনো মানেই নেই। তো এখানে আপনি করবেন কি না, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এখানে কী কী ডকুমেন্টস আছে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, মানে এগুলো সমস্ত কিছু জেরক্স আপনি এই আবেদনপত্রের সাথে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে।
এরপরে ডিক্লারেশন, এখানে কিছু করার নেই। এইখানে হচ্ছে ডেট, আপনি যেই দিন এই আবেদনপত্র জমা করবেন সেই দিনের ডেট এখানে বসাবেন, আর যে আবেদন করছে যে অ্যাপ্লিকেন্ট তার সই এখানে হবে। এইবারে নিচে যে সেকশনটা আছে এই সেকশানে আমি লিখে দিয়েছি আপনার কিছু লেখার দরকার নেই বা কিছু করার দরকার নেই। এই সেকশনটা সম্পূর্ণ হচ্ছে অ্যাকনোলেজমেন্ট সেকশন, এইটুকুনি হয়তো আপনাকে তারা কেটে আপনাকে দিয়ে দেবে বা ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে, কারণ এটাই হচ্ছে আপনার রিসিপ্ট। এইটা কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু তারা এই জায়গাটাকে লিখে দেবে, এই জায়গাটাকে আপনার কিছু করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এন্টায়ার ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। এরপরেও যদি কারোর কোনো বিষয়ে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করে হেল্প করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।